এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ একমাত্র পাগল। পাগলের না আছে সুখ, না আছে দুঃখ, না পাগল কাউকে ঠকায়, না পাগলকে কেউ ঠকায়। হ্যাঁ, কিছু কিছু নিকৃষ্ট লোক আমাদের সমাজে বাস করে যারা কিনা পাগলকে খুব ঠকায়, আর পাগল সেই দুঃখটা কখনোই বুঝতে পারে না, তাই সে সব থেকে সুখী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। যাই হোক, শুরু করে দিয়েছি আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটির সাথে থাকবেন। আর শুরুতেই রিকোয়েস্ট করে ফেলি, আপুরা প্লিজ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে শুরু করেন। কথাটা আমার আপুদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আমার ভিডিওগুলো দেখেন বাট লাইক দেন না, কমেন্টস করেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তাই আমি একটু স্মরণ করিয়ে দিলাম আর কি, আপনারা যেন একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওতে শেয়ারের কাজটা করবে। যাই হোক, গত ভিডিওতে শেয়ার করেছিলাম মেয়ের আবৃত্তি স্কুলে গিয়েছি, এরপর বিকালে গিয়েছিলাম একটু মেলায়। কি কি কিনেছি সেটা কিন্তু আর শেয়ার করা হয়নি। মেলায় কিছুক্ষণ ঘোরাফেরা করছিলাম আর কিছু টুকটাক জিনিসও কিনেছি, তো আজকের ভিডিওতে আমি সেগুলাই শেয়ার করতেছি। তো প্রতিবারই আমি মেলায় গেলে আমার পকেট একদমই খালি করে আসি। মেলায় যাব আর কিছু টুকটাক জিনিস কিনবো না তা কি করে হয়? চট্টগ্রাম শহরে যতই টুকটাক মেলা হয় আমি কিন্তু মাস্ট যাই, মানে আমার যাইতে হয়। যাই হোক, বেশ কয়েকদিন ধরে আমার ইচ্ছা ছিল আমি কিছু মাটির প্লেট এবং মাটির জিনিসপত্র কিনবো। প্রথমে ভেবেছিলাম মাটির একটা ডিনার সেট নিয়ে মধ্যবিত্ত পরিবারে সব শখ তো আর পূরণ করা পসিবল হয় না। এই ডিনার সেটের কিন্তু অনেক দাম, তাই কি করা, শখ থাকলেও সাধ্য নেই। আমার সাধ্যের ভেতরে যতটুকু সুখ পাই ততটুকু সুখ কিনতে কিন্তু আমি একদম আলসেমি করি। যাই হোক, আমি এখানে দুটো মাটির প্লেট নিয়েছি আর নিয়েছি দুটো কাপ। মাটির প্লেটগুলো 120 টাকা করে নিয়েছে আমার থেকে, আর কাপগুলো নিয়েছে 100 করে। নিয়েছিলাম একটা মাটির বাটনা, অনেকদিন ধরে একটা বাটনা কিনবো ভাবতেছিলাম। জীবনে সবটুকু শখ যে পূরণ করতে হবে এমন কোনো কথা নেই, জীবনের সব চাহিদা যে পূর্ণ হবে এমন কোনো কথা নেই। তবে কি জানেন, শখের না একটা নির্দিষ্ট বয়স আছে, একটা সময় আসবে যখন হয়তো বা হাতে অনেক টাকা পয়সা থাকবে কিন্তু সেই শখের বয়সটা থাকবে না। আর এই যে দেখুন, আমি একটা মেলামাইনের ট্রে কিনছিলাম, আর ট্রেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে এর কালারটা কিন্তু খুবই সুন্দর। একটা ছোট টাইপসের ট্রে আমার খুবই দরকার ছিল। আমার যে ট্রেটা আছে ওটা কিন্তু সাইজে অনেকটাই বড়। ট্রেটা সম্ভবত আমার কাছ থেকে 100 টাকার মতো দাম রাখছে, আর মাটির বাটনাটা 150 টাকার মতো রাখছিল। যেটা বলছিলাম আর কি, একটা সময় দেখা যাবে যে টাকা হবে কিন্তু শখের বয়স থাকবে না। তবে আমি মনে করি যার যতটুকু সামর্থ্য রয়েছে ওই সামর্থ্যের ভেতরে, ওই গণ্ডির ভেতরে যতটুকু সম্ভব শখগুলা পূরণ করে নেওয়া উচিত। জীবনটা কিন্তু খুবই ছোট, ক্ষণস্থায়ী একটা জীবন আমাদের। এই ছোট জীবনে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। যে এই কিউট ব্যাগটা দেখে না আমার একদমই লোভ লেগে গিয়েছে। আমার না ব্যাগের খুব বেশি শখ। এই টাইপসের ব্যাগ না আমার কাছে আরো 2-3টা রয়েছে। আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমি চেয়েছিলাম একটু বড় সাইজের একটা ব্যাগ নিব, বাট আমি সে ঘুরে ফিরে ছোট সাইজের একটা ব্যাগ নিয়ে ফেলছি। কালারের মধ্যে ব্যাগটা কিন্তু আমার কাছে খুবই স্মার্ট লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর এই যে দেখুন, এগুলাই হচ্ছে মেলা থেকে কেনা আমার টুকটাক শপিং করতে খুব বেশি পছন্দ করি। শুধু যে নিজের জন্য শপিং করতে তা না, অন্যের জন্য শপিং করতে আমি আরো বেশি পছন্দ করি। আর এই যে আপুরা দেখেন, আমি কিন্তু আমার সাধ্যের মধ্যে আমার শখটুকু পূরণ করে নিয়েছি। শখ ছিল একটা মাটির ডিনার সেট নেওয়ার, বাট সেটা সামর্থ্য ছিল না। তবে যতটুকু সামর্থ্য ছিল ততটুকু কিনতে কিন্তু একদম দেরি করিনি। যে কাপে চা খেতে আমার না অন্যরকম শান্তি লাগে, তো ভাবলাম একটু নতুন কাপটাতে চা খাই। 2 কাপ চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর জামাইয়ের জন্য। চা খেতে খেতে গল্প করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চা খাওয়ার সময় গল্প করার কোনো লোকই আমার পাশে নেই। জামাইয়ের সাথে চা খেতে বসলে জাস্ট 1 সেকেন্ডও লাগে না, বেটা গরম গরম চা গুলার কেমনে জানি গিলে ফেলে, আর আমি তখন মাত্র গল্প বলা শুরু করিস, তার চা খাওয়া কিন্তু শেষ হয়ে যায়। ইয়ার করা, চলুন এবার একটা সুন্দর রেসিপি দেখে নেওয়া যাক। একদম সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে একদম দোকানের মতো করে আপনারা চাইলে কিন্তু নান রুটি বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপিটা দেখে। আই হোপ এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং পরিমাণ মতো লবণটা কিন্তু দিয়ে দিলাম। অনেকের কাছে নান রুটির রেসিপি অনেকটাই কষ্টকর মনে হয়, তবে কি জানেন, নান রুটির রেসিপি না রুটি কিংবা পরোটার থেকে অনেকটাই সহজ। আর আমি আজকে সব থেকে সহজ পদ্ধতিতে নান রুটি বানিয়ে দেখাচ্ছি। 2 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, এরপর আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্টের পরিমাণটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, আমি যেহেতু 2 কাপ ময়দাতে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, সেক্ষেত্রে আপনারা যদি ময়দার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেন, অর্থাৎ 2 কাপের জায়গায় যদি আপনারা 4 কাপ ময়দা নেন,
সেক্ষেত্রে 1 চামচের পরিবর্তে আপনাদেরকে 2 চামচ ইস্ট ব্যবহার করতে হবে। নান রুটিতে সব থেকে সিক্রেট টিপস কিন্তু এটাই, মানে ইস্টের ব্যবহারটা। ইস্ট যদি আপনি ঠিক মতো দেন তাহলে কিন্তু আপনার নান রুটিটা ঠিকঠাক মতো হবে। আর ইস্টের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার নান রুটিটা একদম গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর কম হলে নান রুটি ফুলতে চাইবে না। আর আমরা রেগুলার যেভাবে রুটি বানাই, রুটি ডাটা যেভাবে করি ঠিক ওরকম করে কিন্তু ডোটা রেডি করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি মিক্সড করতেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো ধরনের কুসুম গরম পানি ব্যবহার করি নাই। অনেকেই কুসুম গরম পানির মধ্যে ইস্ট ভিজিয়ে রেখে তারপর নান রুটি বানান, বাট ওভাবে অনেক বেশি ঝামেলার আর প্যারার মনে হয় আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট, একসাথে ইস্ট দিয়ে দেওয়া। ওটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে, একদম পারফেক্ট একটা ডো রেডি করতে হবে, খুব স্মুথলি হতে হবে। সকালবেলা 5টার দিকে যখন ফজরের নামাজ পড়তে উঠি তখনই কিন্তু আমি নান রুটির ডোটা রেডি করে রাখি। আর এই ডোটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে, এরপর কিন্তু এটা ফুলে যাবে। 6টার দিকে আমি ডোটা রেডি করে রাখছিলাম। এরপর আমি ঘুম থেকে উঠছি 8টা বাজে, আর 8টা বাজে উঠে দেখি আমার ডোটা মাশাআল্লাহ অনেকটাই ফুলছে, মানে আমার ইস্টের পরিমাণ একদম ঠিকঠাক মতো হয়েছে। আমি ডো থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে আর একটু মথে নিচ্ছি। আপনারা চাইলে রাতের বেলাও কিন্তু ডোটা রেডি করে রাখতে পারেন আর সকালবেলা উঠে রুটিগুলো বেলে বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিতে যদি নান রুটি একবার বানিয়ে দেখেন তাহলে নান রুটি কিন্তু একদমই পারফেক্ট হবে, কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। আমার বাসায় আমি টোটাল 5টার মতো রুটি বানিয়ে থাকি, তো আজকে নান রুটিও কিন্তু 5টাই বানিয়েছি। জানি না আমার ভিডিওতে যারা কমেন্টস করেন তারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেন কিনা। আমি কিন্তু যার ভিডিও ধরি তার ভিডিও একদম পুরোপুরি দেখি, সেটা 25 মিনিটের ভিডিও হোক কিংবা 20 মিনিটের ভিডিও হোক, ওটা কিন্তু আমি দেখি না। টাইমটা আমি কখনোই খেয়াল করি না, ভিডিওটা পুরোপুরি দেখা পর্যন্ত আমি ওয়েট করি এবং চেষ্টা করি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে সুন্দর ভিডিও রিলেটেড একটা কমেন্টস করা। তবে আমার ভিডিওতে এসে আপুরা যেসব কমেন্টস করে খুবই কষ্ট লাগে। এই ফ্রিজে আমার হালিম রান্না করা ছিল, এর আগেও আমি হালিম রান্না করে নান রুটি দিয়ে খেয়েছিলাম এবং কিছু হালিম বেঁচে ছিল। রান্না করার সময় আমি কিন্তু পুরো প্যাকেটটাই রান্না করে ফেলি, এরপর আমি বক্সে বক্সে করে রেখে দিই পরবর্তীতে খাওয়ার জন্য। কথা বলতে বলতে সবগুলা নান রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। একটা সমস্যা কি জানেন, নান রুটিগুলো কিন্তু বানানোর সাথে সাথে ছেঁকে নিতে হবে, না হলে একটার সাথে একটা লেগে যায় অথবা এগুলো উঠতে চায় না, যেটাতে রাখা হয় ওইটে থেকে। আর নান রুটি বেলতে কিন্তু একদমই কষ্ট হয় না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু নান রুটিগুলো বেলা যায়। যাই হোক, চুলের আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রাখছিলাম আর ফ্রাই প্যানটা কিন্তু একদম গরম করে নিতে হবে। আঁচটা কিন্তু প্রথম দিকে হাই স্পিডে থাকবে। এরপর আমি নান রুটিটা দিয়ে দিলাম আর অবশ্যই একটা ঢাকনা দিতে হবে উপরে। 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব, এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর এখন দেখুন মাশাআল্লাহ নান রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। যাই হোক, এবার এপাশ ওপাশ করে ভালোভাবে ছেঁকে নিতে হবে। দোকানের নান রুটিগুলোতে অনেক সময় দেখবেন কেমন যেন একটা সোডার গন্ধ থাকে, ইস্টের একটা গন্ধ থাকে, খেতে ভালো লাগে না। তো চাইলে কিন্তু একটু সময় নিয়ে এভাবে ঘরে কিন্তু নান রুটিটা বানিয়ে খেতে পারেন। আমি প্রায় সময় বিকেলের নাস্তায় কিন্তু নান রুটি বানিয়ে থাকি, তবে আজকের এই নান রুটিটা কিন্তু আমি সকালবেলায় করেছিলাম। এদিকে আমার একটা নান রুটি খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আমি এরপর আরেকটা দিয়ে দিলাম। তো এভাবে পরপর কিন্তু আমি সবগুলো নান রুটি বানিয়ে নিয়েছি। ভিডিওতে কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে আমি ঠিক কিভাবে নান রুটিগুলা ছেঁকে নিচ্ছি। নান রুটি ছাকার কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে, অনেক পদ্ধতি আছে। আমি ইউটিউবে অনেক ধরনের সিস্টেমে দেখছি মেয়েরা নান রুটি বানিয়ে থাকে, নান রুটি ছেঁকে থাকে, তবে আমার কাছে এটা সব থেকে বেস্ট পদ্ধতি মনে হয়েছে। বাসায় বানানোর জন্য এটা হচ্ছে সব থেকে ইজি একটা পদ্ধতি। ফ্রাই প্যানে নান রুটিটা দিবেন, এরপর ঢাকনাটা দিয়ে দিবেন, 2-3 মিনিট ওয়েট করবেন, ঢাকনা উঠিয়ে নিবেন আর দেখবেন যে নান রুটিটা ফুলে গেছে। এপাশ ওপাশ করে ভালোভাবে আপনাদের পছন্দনীয় কালার আনা পর্যন্ত ছেঁকে নিবেন, তারপর নামিয়ে নিবেন। চুলে নান রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম আর অপর চুলে ডিম সিদ্ধ দিয়েছিলাম। এদিকে হালিমটাও কিন্তু গরম করে নিয়েছি। হালিমের সাথে নান রুটি খেতে কিন্তু খুব মজা লাগে। ও নান রুটির রেসিপিটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, অনেকের হয়তোবা উপকারে আসতে পারে। আমি সব থেকে সহজ পদ্ধতিতে কিন্তু আজকে নান রুটি বানিয়েছি। আর একটু নাস্তা টাস্তা শেষ করে তারপর ঘরদোর গুছিয়ে নিয়েছি, আর ঘরদোর গুছিয়ে নেওয়ার ভিডিওটা শেয়ার করলাম না। আমার ছেলের জন্য এখন আমি কিচেন ছাড়া কোথাও ভিডিও করতে গিয়ে শান্তি পাই না। যখন এই ভিডিও করার জন্য স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রাখবো তখনই আমার ছেলে এসে স্ট্যান্ডটা ধরে ওটা ফেলে দিবে, নাহলে ওটা নিয়ে দুষ্টুমি শুরু করে দেবে। জন্য ইদানিং ঘর গোছানোর ভিডিওগুলো একদমই নেওয়া হচ্ছে না আর আপুদের সাথেও শেয়ার করা হচ্ছে না। যাই হোক, আজকে দুপুরবেলা রান্না বান্না ছিল আমার লাল শাক ভাজি আর সাথে ছিল চিকেন ভুনা। লাল শাক কাটতে যাই দেখি লাল শাকের মধ্যে অনেকগুলা ঘাস, এরপর আমি আস্তে আস্তে সবগুলা ঘাস বেছে নিচ্ছি। শাকের মধ্যে কিন্তু অনেক বেশি বালি ছিল আর এই জন্য কিন্তু শাকগুলাকে আমার 5 থেকে 6 বার এভাবে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হয়েছে। লাল শাক ধুইতে ধুইতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল আমার। ছোটবেলায় আমি কোনো ধরনের সবজি খেতাম না আর শাকের মধ্যে শুধুমাত্র লাল শাক খেতাম। আর এখন বিয়ের পরে এমন কোনো সবজি নাই যেটা আমি খাই না। আলহামদুলিল্লাহ সব ধরনের সবজি কিন্তু এখন আমি খেতে পারি। আর লাল শাক কেন ছোটবেলায় আমি খেতাম জানেন? লাল শাক না, তখনকার যুগে লাল
লাল শাকগুলা রান্না করলে একদম লাল টুকটুকে হতো, আর ওটা যখন ভাতের সাথে মাখতাম আমার না খুব ভালো লাগতো ভাতগুলা দেখতে। আসলে যখনই লাল শাক রান্না করা হয় আমার সেই স্মৃতিটা কিন্তু মনে পড়ে যায়। লাল শাক দিয়ে মাখা লাল ভাতগুলা খেতে কিন্তু আমার মজা লাগতো বেশি। এদিকে মুরগিগুলোর মধ্যে কিন্তু হলুদ আর মরিচ মাখিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য, আর এখন ভাজতে চলে আসলাম। কিছু ফ্যামিলি আমি দেখছি যারা প্রতিদিনই ব্রয়লার মুরগির মাংস খায়, আমি বুঝি না কিভাবে যে খেতে পারে। আমি সপ্তাহে একদিন বা 2 দিনের বেশি কিন্তু কখনোই ব্রয়লার মুরগি রান্না করি না, এতে একদমই ভালো লাগে না। আমার বাসায় মাংস খুবই কম খাওয়া হয়, সপ্তাহে একদিনের মতো মাংস খাই আমরা, আর প্রতিদিনই কিন্তু আমরা মাছ খাওয়ার চেষ্টা করি। কথা বলতে বলতে চিকেন গুলা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি চিকেন গুলাকে তুলে রাখতেছি অন্য পাতিলে। তো এইটার রেসিপি আর কি শেয়ার করবো আপনাদের সাথে, চিকেন রান্না তো সবাই জানে। আজকে আমার নান রুটির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওগুলো একটু পুরোপুরি দেখার চেষ্টা করবেন। ভিডিও যদি না দেখতে পারেন ভালো করে তাহলে ভিডিওতে টাচ করারও কোনো প্রয়োজন আমি মনে করি না। চিকেন ভাজা শেষ, এখন রান্না করার জন্য চলে আসছি, আর আজকে নতুন পাতিলে চিকেন রান্না করব। চিকেন ভাজার তেলগুলো দিয়ে কিন্তু চিকেনটা রান্না করে নিব, আর এই তেলগুলো দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে খেতে। আমার আজকের ভিডিওটি কিন্তু একটু লং হয়ে গেছে, যদিও আপুরা অনেক বেশি লং ভিডিও আপলোড করেন এর থেকে, তবে আমি যেহেতু এখনো নতুন আমার চ্যানেলটা, সো আমি এত লং ভিডিও আপলোড করি না, এবং আমি চেষ্টা করি যে 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার ভিডিওগুলো রাখার। তবে ভিডিওটি কেন জানি লং হয়ে গেল, যাই হোক আপুরা একটু কষ্ট করে দেখে নেবেন। এখন বাজতেছে রাত প্রায় 1:30, মানে বয়স দেওয়া শুরু করছি সে 12টায়, এখন 1:30টার মতো বেজে গিয়েছে। আমি জানি না আপুরা কিভাবে আধ ঘন্টার ভিডিওগুলোতে ভয়েস দেন এত সময় নিয়ে এত কষ্ট করে। আমার তো মানে গলা শুকিয়ে আসতেছে ভয়েস দিতে দিতে। ইউটিউবে কাজ করা আসলেই অনেক কষ্টের, জানি না কখনো সফল হতে পারবো কিনা, তবে চেষ্টা করে যাচ্ছি। আর কথায় আছে চেষ্টা করলে যে কোনো অসাধ্যকে সাধন করা যায়। আর আমার ভালোবাসার আপুগুলা যদি আমার পাশে থাকে সব সময়, তাহলে আমি নিশ্চয়ই একদিন সফল হব আপুদের মতো। এক চুলায় তো চিকেনটা রান্না করতেছিলাম, অপর চুলায় লাল শাকটা ভাজতেছি, আর লাল শাক ভাজবো শুকনো মরিচ দিয়ে। যে কোনো শাক ভাজাতে শুকনো মরিচ ব্যবহার করার চেষ্টা করি, এতে করে শাক ভাজিটার টেস্ট ভালো আসে। চিকেনের মশলাগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, যত বেশি কষাবো তত বেশি চিকেনটা মজা হবে। এবার কষানো মশলার মধ্যে কিন্তু চিকেনটা ঢেলে দিচ্ছি, আর চিকেনে আমি আলু দিয়েছি, সাথে আমি 2-3টা রসুনও ব্যবহার করেছি। মুরগি মাংস কিংবা গরু মাংসের মধ্যে রসুন দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অপর চুলায় শাকগুলা কিন্তু দিয়ে দিয়েছি। আর আজকে লাল শাক ভাজিতে কোনো ধরনের চিংড়ি কিংবা শুটকি কিছুই দিচ্ছি না, শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে লাল শাকটা ভেজে নিচ্ছি, আর এভাবে লাল শাক ভাজলো কিন্তু খুব মজা লাগে। এদিকে কথা বলতে বলতে অবশেষে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন, এ পর্যন্ত যদি আমার ভিডিওটির সাথেই থাকেন, তাহলে আপনার জন্য মন থেকে অসংখ্য দোয়া থাকবে। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।